অত্যন্ত আন্তরিকভাবে কোর্টকে আমরা সাধুবাদ জানাই যে আমরা ন্যায় বিচার পেয়েছি। কারণ হলো দুটা দিক, সাক্ষ্য এবং আইন, এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। এবং মাননীয় আদালত আজকে তার রায়ে যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না, এবং একজনের কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে কখনো 120B অব দি পেনাল কোড অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি যেটা, এটা প্রমাণ করা যায় না। সাক্ষ্য আইনের সেকশন 10 অনুযায়ী এনিথিং সেড ডান অর রিটেন এটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এবং এই মুফতি হান্নানের প্রথম কনফেশনের উপর ভিত্তি করে প্রথম চার্জশিট, কাজে প্রথম চার্জশিট যাদের বিরুদ্ধে আনা হয়েছিল তাদের বিরুদ্ধেও আদালত ওই স্বীকারোক্তি ছাড়া আর কোনো এভিডেন্স পাননি। তারপরে দ্বিতীয় চার্জশিট যেটা, যেখানে তারেক রহমান সাহেব সহ অন্যান্য যাদেরকে আনা হলো, লুৎফুজ্জামান বাবর, আরিফ কমিশনার, কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা দ্বিতীয় চার্জশিটে, তাদের বেলায়ও দেখা গেছে যে ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই। এখন এই কনফেশনাল স্টেটমেন্ট প্রথম এবং দ্বিতীয় যেটা, এই দুটাই মুফতি হান্নান তার জীবদ্দশায় উনি এটাকে রিট্রাক্ট করে গেছেন। কাজে রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে, তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো, ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না। আর যেটা আজকে আদালত যেটা বলেছেন সেটা হলো যে সেকেন্ড যে চার্জশিট, এই সেকেন্ড চার্জশিটটা হাইলি ইলিগাল বিকজ সেকেন্ড চার্জশিটের প্রভিশন আমাদের আইনে যেটা আছে সেটা হলো যে অফিসার ইনচার্জ যদি নতুন করে এভিডেন্স পায় তাইলে উনি এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই সেকেন্ড চার্জশিটটা আসছে হলো আপন এ প্রেয়ার অব দি লার্নেড পাবলিক প্রসিকিউটর, উনি একটা দরখাস্ত দেওয়ার পরে এটা মঞ্জুর করেছেন কোর্ট। দ্রুত বিচার আদালত এটা মঞ্জুর করে আবার যখন আপনার ফার্দার ইনভেস্টিগেশনের নামে রিইনভেস্টিগেশনের জন্য পাঠালেন, এই রিইনভেস্টিগেশনের রিপোর্টটা আসার পরে অর্থাৎ সেকেন্ড চার্জশিট আসার পরে সেটা কোনো ম্যাজিস্ট্রেট এটাকে অ্যাকসেপ্ট করেন নাই, না করে সরাসরি এটা সেশন জাজের মেট্রো সেশনে পাঠিয়েছে। উনি 193-তে আপনার কগনিজেন্স নিয়েছেন। আমরা কোর্টকে আইন দেখায় বললাম যে ইউর লর্ডশিপ দেখেন আপনারা, কারণ 191B অব দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে যদি ম্যাজিস্ট্রেট ইনিশিয়াল কগনিজেন্স না নেয় তাইলে এই কেস আপনার সেশনে বা দায়রায় এটা সুপার্দ হতে পারে না। আজকে আদালত তার রায়ে স্পষ্ট এটা উল্লেখ করেছেন যে দ্বিতীয় চার্জশিটটা যদিও একটা চার্জশিট আসছে, বাট এই চার্জশিটটা আমরা কগনিজেন্স নিতে পারছি না এই জন্য কারণ এই মামলায় এই সেকেন্ড চার্জশিটের বেলা 191B এটা কমপ্লাই হয় নাই, যার ফলে মহানগর দায়রা জজ যেই কগনিজেন্সটা তারেক রহমান সাহেব এবং অন্যান্য দ্বিতীয় চার্জশিটে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু যাদের বিরুদ্ধে আপনার এই যে দ্বিতীয় চার্জশিট নিলেন, বললেন যে না এটা হাইলি ইলিগ্যাল এবং ইট ইজ নট টেনেবল ইন দি আই অফ ল। আর প্রথম চার্জশিটে আব্দুল সালাম পিন্টু সাহেব ছিলেন, কিন্তু সেই চার্জশিটটাও অ্যাকসেপ্টেবল না, কারণ হলো যে ওই চার্জশিটে দ্যাট ইজ অলসো অন দি বেসিস অফ দি কনফেশনাল স্টেটমেন্ট অফ মুফতি হান্নান হুইচ ওয়াজ রিট্রাক্টেড বাই হিম। এবং এটা ছাড়া সবচেয়ে বড় কথা হলো যে 225 জন সাক্ষী, ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমোকে আপনার এই গ্রেনেডটা মেরেছে, অথবা কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। কাজে এখানে 302 কার বেলা হবে, সেখানে প্রকৃত খুনিকে সেটা নাই। কাজে আমি বলবো যে 2004-এ এই ঘটনাটা হয়েছে। একটা কথা আমি আইনের ছাত্র হিসাবে বলতে চাই যে অপরাধের গুরুত্ব বা এই নৃশংসতা যতটাই হোক না কেন, কিন্তু আসামিকে যদি একটা মামলায় আনতে হয় তার ইনভলভমেন্ট কী সেটা দেখতে হবে। কাজেই 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি, কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে যেই অভিযোগপত্র আসলো, যেই ট্রায়াল আজকে 16 বছর 2008 সন থেকে আজকে 2024, এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি
খালাস দিয়েছেন, আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। আমাদের 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 মফস্বল কোর্টে একটা কথা আছে, নথি শুদ্ধ খালাস। তো আজকে আমার সবচেয়ে আনন্দ লাগছে আমার ডিফেন্স টিম সহ যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে, আলহামদুলিল্লাহ। জি না, দুইটা চার্জশিট হয়েছে। তদন্তের ফলাফল ভিন্ন না। প্রথম চার্জশিটে যাদেরকে আনা হয়েছে, সেকেন্ড চার্জশিটে নতুন করে আসামি আনা হয়েছে। কারণ আইন হলো একটা চার্জশিট একবার অ্যাকসেপ্ট হয়ে গেলে ওটা রিজেক্ট হয় না, তাই না? বলো, আমি বলি তাই, বলো। আচ্ছা আমি যাই, আমি যাই। এই যে মোহাম্মদ আলী এই ফেলে দিতে চেহারা দেখানো জরুরি না ভাই, তার কাজ করার জন্য চেহারা দেখা দিলে আসে না ভাই, কাজ করতে আসছে। শুধু চেহারা দেখাই যায় ঠান্ডা হয়ে একটু আমার জায়গা আমি দাঁড়াইতে পারতেছি না পায়ে। জি না দুইটা শোনেন, এই ঘটনা ঘটেছে 2004 সালে। 2004 সালে তৎকালীন সরকারের অধীনে একটা তদন্ত হয়েছিল, কিন্তু রিপোর্ট হয়নি। 2008 সালের 9ই জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়। ওই তদন্ত রিপোর্টে 28 জনকে আসামি করা হয় এবং 61 জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটা তদন্ত করা হয়। এই তদন্তে এসে আরও 30 জনকে নতুন সাক্ষী করা হয়, আসামি করা হয়। দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে। আদালতের সামনে প্রথম প্রশ্ন, মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা, হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। এবং খুবই ইন্টারেস্টিং, 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই। এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, এই টিএফআই সেলে যাদেরকে রাখা হয়েছিল, টর্চার করা হয়েছে যাদের, তারা একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে, কিন্তু কি কথা হয়েছে, কি কনস্পিরেসি হয়েছে তার কোনো উত্তর দিতে পারে নাই। ইন্টারেস্টিং হলো বাবর সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে, কায়কোবাদ সাহেব সহ, এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। আজকে আদালতের সামনে দুটো মূল প্রশ্ন দাঁড়িয়েছে যে মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা। আদালত বলেছে নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে। এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছেন। এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই, অবশ্যই 21শে আগস্টে যা হয়েছে উই অল আর সিম্প্যাথেটিক টু দ্যাট।
21শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না, এটা তার এক শিক্ষা। এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। এই ঘটনা থেকে এখান থেকে শিক্ষা নিতে হবে। জি, জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। আর বাইরেও তার মামলা আছেন। আরেকটি মামলা আমরা করছি মেইন 23 নম্বর কোর্টে, 10 ট্রাক অস্ত্র মামলা। এই 10 ট্রাক অস্ত্র মামলা শুনানির শেষ পর্যায়ে এসেছে। আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে। আর 21শে আগস্টের জি দেখেন, 21শে আগস্টের মামলা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, ডেফিনেটলি আমরা সকলেই তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। এটাই হতে হবে আইনের দৃষ্টিতে। কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে, তাহলে বিচারটা হবে কার? 100 মানুষও যদি খালাস পেয়ে যায়, নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না। এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা জীবন হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, সবার প্রতি উই হ্যাভ ভেরি ক্লোজ সিম্প্যাথি অ্যান্ড এমপ্যাথি টু দ্যাম। কিন্তু এই বলে বাবর সাহেব, এই বলে তারেক রহমান সাহেব, এই বলে মুজাহিদ সাহেব, এই বলে সালাম পিন্টু সাহেব, যাকে ইচ্ছা তাকেই আপনি সাজা দিতে পারবেন না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে না। এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে বাইর করা। সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ। রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে, আমরা তা খুঁজতেও যাইনি। এই জন্য এইভাবে টর্চার করে, ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যে নীতি, এই নীতি কোনো সরকারের আমলে কারো জন্যই প্রযোজ্য হওয়া উচিত নয়। তাদের জন্য কি পথ থাকলো? তাদের পথটা কি থাকলো? জি, তারা যারা ভিকটিম হয়েছেন, যারা এই মামলায় হয়েছেন, তাদের জন্য প্রপার ইনভেস্টিগেশন হবে কিনা, দ্যাট টোটালি ডিপেন্ডস আপন দি স্টেট। রাষ্ট্র সেটি দেখবে। কিন্তু আমাদের কথা হলো, কাউকে আপনি পান না কে আসামি হবে। বিচারিক প্রক্রিয়ায় তার এই খালাসের বিরুদ্ধে যা ইচ্ছে তা করতে পারবে তারা, কিন্তু এটা ডিপেন্ডস করবে যারা এখানকার আসামি ছিলেন কিংবা যারা ইনফরমেন্ট ছিলেন তাদের পরবর্তী লিগ্যাল পদক্ষেপের উপরে। কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকেই যদি আসামি খুঁজে না পান, প্রকৃত আসামি, এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিয়ে দিবেন। এটা হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম, এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন, যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল, সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন। আমরা আরেকটা কথা একটু বলতে চাই, তা হলো, প্রথমেই বলেছি গত 2 দশক যাবৎ এই 21শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল।
এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলেই আজকে ন্যায় বিচার পেয়েছি। তারেক রহমান সাহেবের নামটা এসেছিল, আপনারা জানেন 4টা চার্জশিট দেওয়া হয়েছিল, 3টা চার্জশিট, ইভেন 111-এর সময় একটা চার্জশিট দেওয়া হয়েছিল, সেই চার্জশিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না। শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে 4র্থ চার্জশিট দেন, সেই চার্জশিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয়। আজকে আমি বলছি, আজকে মহামান্য আদালত এই যে 4র্থ চার্জশিট এবং মুফতি হান্নানের 2য় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই।